মায়েরা অবাক হয়ে বলে, মানে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। এরপর গম্ভীর গলায় বলে, ওকে থাকছি, বাট নেক্সট টাইম অনেক ভরে যাওয়া হবে, আন্ডারস্ট্যান্ড? মায়েরা মাথা নেড়ে সম্মতি দিল, সাথে খুশিও হলো বেশ। রাত বাজে প্রায় 2টো। ইরফান বিরক্তি চোখে বেডের দিকে চেয়ে আছে। মায়েরা আর লাবিব একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইরফানের জন্য লাবিবের অপর পাশে জায়গা রেখেছে মায়েরা। ইরফান বিরক্ত, এর মধ্যে আবার এখানে এসি নেই, ফ্যানের বাতাস গায়ে লাগছে না, ঘেমে নেই একাকার। তার উপর তার বউকে আরেকজন নিয়ে আরামে ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি চোখে দুই ভাই বোনের দিকে চেয়ে আছে। বিরক্তি নিঃশ্বাস ফেলে শাওয়ার নেওয়ার ডিসিশন নিল, কিন্তু ওয়াশরুম তো খুঁজেই পাচ্ছে না। কোথায় এটা? চরম বিরক্ত ইরফান। আগে জানলে শুদ্ধদের বাড়ির চাবি নিয়ে আসতো। শুদ্ধরা না থেকে সে ফেসে গিয়েছে। ভাবনা রেখে একটা গামছা দিয়ে শরীর মুছল। এরপর মায়রার পাশে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে মায়রা থেকে লাবিবকে ছাড়িয়ে নিয়ে বেশ কসরত করে। লাবিবকে কোনায় রাখে, অপর পাশে একটা বালিশ রাখে যাতে লাবিব পড়ে না যায়। এরপর মায়রাকে মাঝে দিয়ে সে বাম কাত হয়ে মায়রাকে ঘেঁষে শুয়ে পড়ল। ডান হাতে মায়রাকে তার দিকে ঘুরিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘরে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান এবার বোধহয় একটু শান্তি পায়। মায়েরার গলায় মুখ গুজে সূক্ষ্ম হাসে। একটু পর বাচ্চা কণ্ঠে ইরফান চোখ তুলে তাকায়। এই ঘরে জিরো লাইটের পাওয়ারটা একটু বেশি। ইরফান সামান্য মাথা উঁচু করে দেখলো লাবিব ঘুম ঘুমু চোখে বসে তার দিকে চেয়ে আছে। এগিয়ে এসে বলে, তুমি আপুকে ধরছো কেন? ইরফান চোখ ছোট ছোট করে চেয়ে বলে, এটা আমার বউ, তাই আমি ধরেছি, তুমি ঘুমাও। লাবিব হাত বাড়িয়ে বলে, এটা আমার আপু, আমি ধরবো, তুমি তারো। ইরফান মায়েরাকে শক্ত করে ধরে বলে, নো, এটা আমার বউ, আমি ধরবো, তুমি তোমার বউকে ধরে ঘুমাবে। লাবিব অবুঝ গলায় বলে, আমার বউ কোথায়? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি বড় হলে তোমার বউকে এনে দেবো, এখন আমাকে ডিস্টার্ব করো না। লাবিব মানল না। এগিয়ে এসে মায়েরার কাঁধে হাত রেখে ডাকে, আপু। ইরফান লাবিবের মুখ চেপে ধরে বলে, তুমি দেখছো না আমার বউ ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছো কেন? লাবিব ইরফানের হাত সরিয়ে দেয়। আমার আপুকে ধরে ঘুমাবো, তুমি আপুকে ছাড়ো। ইরফান মায়েরার গালের সাথে গাল লাগিয়ে বলে। নো। লাবিব আরেকটু এগিয়ে এসে ইরফানের চুল টেনে ধরে দু হাতে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় লাবিবের দিকে। ডান হাতে তার চুল থেকে লাবিবের হাত ছাড়িয়ে রেগে বলে, স্টুপিড বয়, কি করছো? লাবিবও রাগি রাগি ভাব নিয়ে বলে, তুমি টুপিট বয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। কি সাংঘাতিক ছেলে। ইরফান কিছু না বলে মায়রাকে আরেকটু টেনে মায়রার গলায় মুখ গুজে রইল। লাবিবের এসব পছন্দ হলো না। তার আপুইকে তার থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেল। লাবিব আরেকটু এগিয়ে এসে মায়রার বাহুতে হাত দিয়ে ঝাঁকায় আর ডাকে, আপুই, আপুই। ইরফান মায়রার গালের সাথে তার গাল ঠেকিয়ে লাবিবের দিকে তাকালো। এরপর লাবিবের হাত ধরে বলে, তোমাকে চকলেট দেবো, বুঝেছো? এখন ঘুমাও। লাবিব কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি চকলেট খাবো না, আমি আপুর সাথে ঘুমাবো। ইরফান বুঝলো এটা সাংঘাতিক বোন ভক্ত ছেলে। একে বোনের বদলে অন্য কিছু দিয়ে ভোলানো যাবে না। অতঃপর ডান হাতে মায়রার গা ঘেঁষে লাবিবকে শুইয়ে দিয়ে লাবিব এর হাত মায়রার হাতের উপর ঠেকিয়ে রেখে বলে, এখন ঘুমাও। লাবিব পিটপিট করে বলে, আপুকে দেখতে পায় না, আপুকে এদিকে করে দাও। ইরফান এবার রেগে গেল। এই বাচ্চার চাওয়ার শেষ নেই। বিরক্তি কণ্ঠে বলে, নো, ও একদিন ফিরে থাকবে। লাবিব এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান থতমত খেয়ে তাকায়। লাবিবের কান্নায় মায়রা জেগে যায়। শক্ত বাঁধন থেকে নাড়াচাড়া করতে চাইলে পারল না। ইরফান বা হাতে মায়রাকে চেপে ধরে ডান হাতে লাবিবকে চুপ করতে বলছে। লাবিব থামছে না। মায়রা পিটপিট করে চোখ মেলে দু হাতে ইরফানকে ঠেলে। ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, হোয়াট হ্যাপেন? মায়রা ঘুম জেরানো কণ্ঠে রেগে বলে, ছাড়ুন আমায়, দেখছেন আমার ভাই কাছে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে ছেড়ে দিল। মায়রা ছাড়া পেয়ে উল্টো ঘুরে লাবিবের দিকে যায়। লাবিব তার বোনকে পেয়ে খুশি হয়। কান্না থেমে যায়। মায়রা লাবিবকে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর ডান হাতে লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমা ভাইয়া। লাবিব মায়রার বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। কতদিন পর তার আপুইকে পেয়েছে, আর এই লোকটা তার আপুকে দিচ্ছিল না। লাবিব একা একা বিড়বিড় করলো। খুবই তোলাটাই। ইরফান মায়রার পাশে উঠে বসলো। লাবিবকে চুপ হতে দেখে গম্ভীর গলায় বলে, থেমেছে কান্না? এখন ওকে ছেড়ে দাও। মায়রা ইরফানের কথা শুনে উল্টো ফিরে তাকায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আপনার প্রবলেম কি? দেখছেন আমি আমার ভাইকে নিয়ে ঘুমাচ্ছি, আপনি ওকে কাঁদিয়েছেন তাই না? অশুভ লোক একটা, একদম আমাদের ডিস্টার্ব করবে না বলে দিচ্ছি। কথাটা বলে লাবিবকে জড়িয়ে চোখ বুঝলো মায়রা। ইরফান চোয়াল শক্ত করে দুই ভাই বোনের দিকে চেয়ে রইল। কিছু সময় কিছু বলতে গিয়েও থেমে গেল। ইচ্ছে করলো দুটোকে একসাথে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলতে। বেড থেকে নেমে দাঁড়ালো। একটু পর লাবিবের দিকে চেয়ে দাঁত কিরমির করে বিড়বিড় করে। ডিসকাস্টিং ছালা। এরপর আবারও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুই ভাই বোনকে দেখে।
এরপর মায়রার পাশে এসে শুয়ে পড়ে, মুখটা মায়রার গালের উপর নিয়ে গিয়ে মায়রার ডান হাত গালে দাঁত বসিয়ে দেয়। মায়রা মৃদু আর্তনাদ করে উঠে, কাঁচা ঘুমটা ভেঙে গেল। মাত্র চোখে ঘুম এসে ধরা দিয়েছিল। পিটপিট করে চোখ মেলে এদিকে ফিরতে নিলে ইরফান মায়রার গাল থেকে মুখ সরিয়ে নেয়। মায়রা ঘাট ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও মায়রা ছাড়া না পেয়ে ছটফটা ইরফানকে ঠেলে। ইরফান মায়রাকে ছেড়ে মাথা উঁচু করে মায়রার দিকে তাকায়। মায়রা চোখ বন্ধ। ইরফান মায়রার গলায় মুখ গুজে চোখ বুজে গম্ভীর গলায় বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চিত হয়ে শুয়ে আছে। লাবিব ঘুমিয়েছে, তার সাথে লেপ্টে আছে। ইরফানও তাকে চিপকে আছে। মায়রা আর কাউকেই ধরল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সেও চোখ বুজে নেয়। সকাল সকাল মায়রা আর ইরফান ঘুম থেকে উঠে রওনা হয়েছে ইরফানদের বাড়ির উদ্দেশ্যে। মায়রা থাকার আবদার করেনি। কি হবে আবদার করে? যেখানে থাকতে চায় সেই বাড়ির মালিক তাকে থাকতে দিবে। রাতে দিয়েছিল, এটাই তো অনেক। লাবিব মন খারাপ করছিল, আপুইকে আসতে দিবে না। মায়রা বলেছে কাঁদলে সে আর যাবে না। বোনের কথায় কান্না চেপে মন খারাপ করে বোনকে বিদায় দিয়েছে। মায়রা মলির মুখে মা আর ভাইকে বিদায় দিয়েছে। খুব মন খারাপ মায়রার। বেশ কিছুক্ষণ পর ইরফান একটা বাজারের মতো জায়গায় গাড়ি থেমে মায়রার দিকে তাকে কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়রা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মায়রাকে আর ডাকলো না, গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ ফারাকে সাথে নিয়ে ভার্সিটি থেকে সোজা এসেছে একটা শপিং মলে। দুজনে পাশাপাশি হাত ধরে হাঁটছে। ফারা একটু পর পর শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হেসে বলে, তোমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম, তাই না পাখি? ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ এক সাইডে দাঁড়িয়ে বলে, তোমার যেটা যেটা ভালো লাগে নিয়ে এসো। ফারা মাথা নেড়ে এগিয়ে যায়। তার ভীষণ সংকোচ লাগছে। এতদিন তো ফাইজের সাথে এসে যা খুশি নিয়ে নিত, কিন্তু শুদ্ধর সাথে এসে যা খুশি নিয়ে নিতে পারবে না। গতকাল যখন শুদ্ধ তার ভাইয়ের সাথে ভার্সিটির প্রাঙ্গণে কথা বলছিল ব্যবসা করবে না, ফারা সেটা শুনেছিল। শুদ্ধর অনেক টাকা ভালো লাগে না। ফারা বুঝেছিল শুদ্ধকে। আগে ভাইয়ের সাথে এসে যেভাবে পটাপট যা খুশি নিয়ে নিত, এটা তো শুদ্ধর সাথে পারবে না। ফারা তবুও বেশ কয়েকটা জামা দেখে। অনেকগুলোর মাঝে এই জামাটা বেশ ভালো লাগলো। বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেখলো। হঠাৎ মনে পড়লো রেঞ্জের কথা। চেক করে দেখলো রেঞ্জ 25,000 টাকা। ফারা কারেন্ট শক খাওয়ার মতো হাত সরিয়ে নেয়। তার ভাই অথবা বাবা থাকলে এটা নর্মাল ছিল, বাট এখন তো শুদ্ধ। ফারা শপিং মলটা ভালোভাবে দেখলো। শুদ্ধ ইচ্ছে করে এত বড় শপিং মলে এনেছে, কিন্তু কেন? এখানে কম দামের জিনিস পাওয়াই যায় না। ফারা আগেও এসেছিল এখানে। ফারা ঘুরে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে, মিনমিন করে বলে, এখানে কিছু ভালো লাগে না। অনেক দিন। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুমি এসব জায়গা থেকেই কিনতে। এখন ভালো না বলছো কেন ফারহা? আমার কাছে কিন্তু সব খবর আছে। ফারা কি বলবে বুঝতে পারে না, কথা ঘুরিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। শুদ্ধ কিছু বলল না। যেই জামাটা ফারা হাতে নিয়েছিল সেটা প্যাকেট করে দিতে বলে। এরপর জামাটা নিয়ে ফারার হাত ধরে শপিং মল থেকে বেরিয়ে যায়। ফারা মনে মনে অনুতপ্ত হলো, তার এই জামাটা এতবার হাত দেওয়া উচিত হয়নি। শুদ্ধ ফারার জন্য ফুচকা প্যাকেট করে নিয়েছে। এরপর ফারাকে নিয়ে ফারার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। আবছা দিনের আলোয় চারিপাশটা ঝাপসা দেখা যায়। শুদ্ধ ফারার দিকে নীরব চোখে তাকিয়ে আছে। ফারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে, বাড়িতে এসো। শুদ্ধ গাড়ির ভেতরে লাইট অফ করে দিল। এরপর ফারার দিকে এগিয়ে গিয়ে দুহাতে ফারার মুখটা আগলে নেয়। মৃদুস্বরে বলে, তুমি এত ভালো কেন ফারহা পাখি? এত ভালো হতে হবে না। বউয়ের শখ পূরণ করতে এই শুদ্ধ হয়ে আসা খুব ভালোই পারে, বুঝলে পাখি? ফারা কি বলবে বুঝলো না, তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগে শুদ্ধ ফারার ঠোঁট জোরে আঁকড়ে ধরে। ফারা স্তব্ধ হয়। সে বুঝতেই পারেনি প্রথমবারের মতো ভালোবাসার মানুষের থেকে এমন স্পর্শ পেয়ে মেয়েটা কেমন নেতিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ফারাকে ছেড়ে আদুরে সুরে বলে, তুমি অনেক টেস্টি তো ফারহা পাখি। ফারা লজ্জায় চোখ মুখ খিচিয়ে রাখে। শুদ্ধ তার সিটে বসে শার্টের 3টা বোতাম খুলে ফেলে। ব্যস্ত স্বরে বলে, তুমি এখনই যাও ফারহা পাখি, নয়তো সর্বনাশ হবে তোমার। আচ্ছা, ইয়া আল্লাহ, শ্বশুর বাড়ির আশেপাশে বাসর সারলে আমার পেস্ট্রিজ পাঞ্চার হয়ে যাবে। ফারা শুদ্ধর দিকে তাকালো না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড় দেয় বাসার দিকে। শুদ্ধ ফারার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসলো। শুদ্ধ ফারাকে রেখে ইরফানদের বাড়ি এসেছে। এখানে তার মা আছে, সাথে গ্র্যান্ড মা। নিজের বাড়ি গিয়ে কি করবে? কিন্তু ব্যাপারটা হলো এই বাড়ি এসে সে ইরফানের ঘরে সোফায় গায়ে নিয়ে বসে আছে। ডান পা মেলে পা নাড়ায়, সাথে ফোনে মগ্ন। একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রকিং চেয়ারে বসে ল্যাপটপে কিছু করছে। ইরফানই মূলত ডেকেছে শুদ্ধকে। ডেকেছে কেন এটা বলতে 3 ঘন্টা লাগাচ্ছে। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, তুই বলবি নাকি আমি যাব? ইরফান বিরক্তি ভরা চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কি মহান কাজ করতে হবে রে, গার্লফ্রেন্ডের মতো তোর সামনে বসিয়ে রেখে ল্যাপটপ ডুবে আছিস? কথাটা বলে শুদ্ধ একটু থামে। এরপর গাল চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, এই এক মিনিট, তুই কি কোনোভাবে মায়রাকে আমার সাথে গুলিয়ে ফেলছিস? বিশ্বাস কর সোনা, আমি তোর ভাই নট বউ।
ইরফানকে এখনো তার দিকে চরম বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে মিছিমিছি অসহায় মুখে বানিয়ে উঠে দাঁড়ায় শুদ্ধ। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট প্যান্ট দেখিয়ে দেখিয়ে বলে, এই দেখ, আমি শার্ট পরেছি, প্যান্ট পরেছি। চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, এই তো দাঁড়িয়ে আছে। এবার চিনেছিস তো? ইরফান রেগে বলে। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বস, বেয়াদব। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, তুই আমাকে এখনো বউ ভাবছিস? তাহলে একটা চুমু খাসো না? এভাবে দূরে দূরে রাখছিস কেন? বলছি কোথায় বসবো? ইরফান দাঁতে দাঁত চেপে বলে। আমার মাথার উপর। শুদ্ধ একটু উকি দিয়ে ইরফানের মাথা দেখার চেষ্টা করে, তারপর ইরফানের দিকে চেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনা, বলছিলাম যে তোর মাথা খুব ছোট, বুঝলি? আমার পাছা ধরবে না তোর মাথার উপর। তাহলে কিভাবে তোর মাথার উপর বসবো? হাউ? ইরফান চিৎকার করে বলে। শুদ্ধ তুই এখন লাথি খেবি আমার পায়ে। শুদ্ধ দৌড়ে গিয়ে সোফার অপর কোণায় বসে পড়ে। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চৌচেরি চৌচেরি। ইরফান রেগে ল্যাপটপ ছুঁড়ে মারতে নিলে শুদ্ধ চিল্লিয়ে বলে ওঠে। এই থাম থাম, ওটা ল্যাপটপ। ইরফান থামলো, বিরক্তির নিঃশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগ দেয়। শুদ্ধ মিটিমিটি হাসলো, আর জ্বালালো না। বেশ কিছুক্ষণ পর ইরফান শুদ্ধর সামনে একটা পেপার বাড়িয়ে দিলে শুদ্ধ ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইরফানের ধরে রাখা পেপারটার দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, এখানে একটা সাইন করে দে। শুদ্ধ ফোন সোফার উপর রেখে পেপারটা তার হাতে নেয়। এটা শেয়ার ট্রান্সফার ডিড। ডিডের একটা লাইনে চোখ পড়ল শুদ্ধর। আমি ইরফান নেওয়াজ এই মর্মে ঘোষণা করছি যে আমি আমার মালিকানাধীন কোম্পানির নেওয়াজ গ্লোবাল ট্রেড লিমিটেডের মোট 1000 শেয়ারের মধ্যে 500 শেয়ার আমার ভাই শুদ্ধ ইয়াসারের কাছে হস্তান্তর করছি। লেখাটা পড়ে শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে থেমে থেমে বলে। তোর মাথা আছে না গেছে? ইরফান ভ্রু কুচকে বলে। আছে, সাইন করে দে। শুদ্ধ চ্যাত করে ওঠার মতো করে বলে, হয় আমারে পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি এইটাতে সাইন করব। ধর এটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। সাইন করে দে। শুদ্ধ মাথা চুলকে বলে, এসব কি পাগলামি শুরু করলি? আমি বিজনেস করবো রে। তুই আজ ফাইস, তোরা দুজন একটু নিঃশ্বাস নে। ইরফান গম্ভীর গলায় বলে। ইওর উইশ, বাট এখন এটাতে সাইন করে দে। শুদ্ধ সাথে সাথে বলে উঠে। অসম্ভব। ইরফান রেগে বলে। চুপচাপ সাইন করে দে, নয়তো থাপ্পড় খাবি। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়রার হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মায়রার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা, তোমার বর আমায় বড়লোক বানাতে চায়। আমি এত টাকা কি করব বলো তো? তাই ভাবছি চলো আমি আর তুমি ডেইটে গিয়ে টাকাগুলো উড়াধুরা খরচ করে আসি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। শুদ্ধ আড়ালে হাসলো, ঠিক জায়গায় টোপ দিয়েছে। এদিকে মায়েরা বাঁকা চোখে ইরফান আর শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ সুযোগ বুঝে ঘর থেকে বেরোনোর জন্য দুই পায়ে গলে ইরফান শুদ্ধর শার্টের কলার টেনে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। সাইন না করে এক পাও নড়াতে পারবি না। শুদ্ধর মুখ আবারও অসহায় হয়ে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, ইরফান, আমি এটা নিতে পারবো না। প্লিজ জোর করিস না। আমি বসে বসে কেন তোর কোম্পানির শেয়ার নিতে যাব? আমার নিজের কাছেই নিজেকে ছোট লাগবে। আমি আমার বিজনেসটাতেই ফোকাস করবো আগের মতো। আর পাগলামি করিস না সোনা। ভাই তুই আমার। ইরফান গম্ভীর গলায় বলে। গিফট করেছি, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান চোখের ইশারায় সাইন করতে বলল। শুদ্ধ নিজেকে সামলে নিল। মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে যায় এই ঘাটতারাটার জন্যে। অতঃপর ইরফানের হাত থেকে পেপারটা নিয়ে হেসে বলে, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। কথাটা মনে থাকে যেন। এটা বলে পেপারে সাইন করে দেয়। ইরফান শুদ্ধ থেকে পেপারটা নিয়ে সূক্ষ্ম হাসলো। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। মায়েরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টাখানেকের মতো কাজ করলো। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম। সেসব কোশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়ায় রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। শার্ট প্যান্ট ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘড়ির ভিতর লেখা গুচিতে চোখ বোলালো। মায়রার বলা বুচি শব্দটা শুনে মনে পড়লে ঘাড় বাঁকিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে চাইলো। মুখায়ব গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। মায়রা ঘুমের ঘরে বিড়বিড় করে ডেকে ওঠে। শিশওয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরের ফ্যান বন্ধ, এসি দেওয়া, এই জন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মায়রার দিকে। মায়রা ঘুমের ঘরে আবারও ডেকে ওঠে। শিশওয়ালা। ইরফান মায়রার পাশে বসে মায়রার দিকে ঝুঁকলো। মায়রার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মায়রার গালে হাত রাখে। মায়রা আবারও ডেকে ওঠে। শিশওয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রার ঘুমের ঘরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদু স্বরে বলে। বলো। মায়রার কপালে বিরক্তির ভাঁজ। আদো আদো স্বরে বলে। তুমি যেও না। ইরফান মায়রার ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে। আমার অফিসে আছে, যেতে হবে। মায়রা ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশে ফিরে বিড়বিড় করে। তুমি নিষ্ঠুর শিশওয়ালা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখলো। মায়রাকে তার দিকে ফেরালো। ডান হাতে
গাল ধরে নাড়ালো। এই মেয়ে ঘুমে কাঁদা। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়। তার অফিসের পিএ কে কল করে। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার বলুন। ইরফান ডান হাতে কানে ফোন ধরেছে, বাঁ হাত প্যান্টের পকেটে রাখা। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আছি না? রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার মিটিংয়ের কি হবে তাহলে? বড় স্যার রেগে যাবে, আমার বস্তা বস্তা কথা শোনাবে। আপনি মিটিং ক্যান্সেল করবেন না প্লিজ স্যার। স্যার। ইরফান ধমকে ওঠে। শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে উঠে টি শার্ট টেনে বুকে থুতু দেয় দুবার। সে বারবার এক ভুল করে কেন? এক জমের থেকে বাঁচতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। আমি ভিডিও কনফারেন্সের মধ্যে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিটের মধ্যে ম্যানেজ করো। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোনায় রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান মায়রার দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মায়রার থেকে অনেকটা দূরত্বে বসায় মায়রার ঘুম ভাঙেনি। ইরফান মায়রার দিকে তাকালো। সে একটু পরপর মায়রার দিকে তাকিয়েছিল। মায়রার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেওয়া শেষ। এখন আপাতত বালিশের উপর পা আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ডের মাঝেই মায়রা পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মায়রা বেডের উপর থেকে পড়তে নেয়। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ ছুঁড়ে এক প্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রাকে ধরে ফেলে। মায়রাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর 1 সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙাতো আজ নিশ্চিত। ইরফান চোয়াল শক্ত করে তাকায় মায়রার দিকে। ইচ্ছে করলো দুগালে দুটো থাপ্পড় দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মায়রার মুখ পানে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বড় হবি না তুই না? মায়রা একটু নড়ে চড়ে ইরফানের 2 হাতের উপরই আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মুখ নামিয়ে মায়রার গালে একটা চুমু খায়। এরপর মেঝে থেকে মায়রাকে নিয়ে উঠে দাঁড়ায়। মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টিতে বিস্ময়ে ভর করে। ল্যাপটপ দুভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছুড়ল? এখানে অফিসের কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ঘাড় বাঁকিয়ে একবার মায়রার দিকে তাকালো। হতাশার শ্বাস ফেললো সামনে। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মাল। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে তার বাবাকে দেখলো। তারেক নেওয়াজ গম্ভীর স্বরে বলে, তুমি কি নতুন বউ হয়েছো? অফিসে যাওনি কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নেওয়াজ রেগে বলে, আমার কি প্রবলেম মানে? ছোটবেলায় স্কুলে যাওয়ার মতো তোমাকে ঠেলতে হবে আমার? ঘরে শুয়ে মিটিং করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে ওঠে। অফকোর্স। তারেক নেওয়াজ কথা খুঁজে পেলেন না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে। কিন্তু তার ছেলে তো একখান তেরা, কার কথা শুনবে? তারেক নেওয়াজ কিছুটা গলা উঁচু করে বলে, তুমি আমার কথাটা রাখবে না? আমি। ইরফান মাঝখান থেকে বলে ওঠে, বাবা তুমি যাও। কোথায় যাবে? তোমার বউয়ের কাছে। তারেক নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কোনো রকমে বলে, মানে? ইরফান ভ্রু কুঁচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারেক নেওয়াজ বা খাড়া হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহ থেকে সৃষ্টি হয়ে তাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘোরের মাঝে তারেক নেওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে নেয়। এরপর মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার ঘুমন্ত মুখ পানে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। এরপর হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে। 3টা ক্লাস শেষে মায়রা একটা গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার 30 মিনিট পর ক্লাস আছে। মায়রা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়রাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মায়েরা, পড়ে যাব। মায়রা হেসে বলে, তাহলে পরে যা, তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, আমার পক্ষীরাজ আছে নাকি তোর পক্ষীরাজ আছে? মায়রা আর মিলা কলেজ মাঠের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়রা একটু পর ভ্রু কুঁচকে বলে ওঠে, কে আমার পক্ষীরাজ? মিলা 2 হাত কোমরে রেখে বলে, তোমার শিশুওয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি ছাগল? মায়রা মিলার মাথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত এই থুকু। ইস, এটা আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়রার গায়ের উপর ঢলে পড়ে। কোনো রকমে বলে, তোর তো ছোঁয়াচে রোগ হয়ে গেল রে মায়রা। তোর বরের থেকে ছোঁয়াচে রোগটা এসেছে, তাই না রে?
মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোবেই, তার কি দোষ? মিলা মায়েরার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের উপর বসলো। মায়েরাও ঘাসের মাঝে লেপ্টে বসলো, পায়ের কেটস খুলে রাখলো দুই বান্ধবী। এরপর মায়েরা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলা মায়েরার দু হাত ধরে বলে, মায়েরা একটা কথা বলবো? মায়েরা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন? বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসেবে বলছি, কিছু মনে করিস না? মায়েরা মিলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন, অল্প কয়েকদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মায়েরাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মায়েরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মায়েরা মিলার গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দিবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপুরী, এসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলা অবাক হয়ে বলে, তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলে 10টা এনে দেয়। তাছাড়া তোর যত্নও তো করে। তুই তো এইসব গল্প করিস বসে বসে। তোর বর তোকে অনেক ভালোবাসে, জানিস না তুই? মায়েরা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না মাথায় দেয়? মিলা বিরক্ত হলো মায়েরার হেয়ালিপনায়, বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেদে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের উপর পিএইচডি করেছিস, আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে সেই ভালোবাসে। মায়েরা পাত্তা দিল না, হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিল। মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম বলছিস না কেন? মায়েরা মাথা নিচু করে বিরক্তি কণ্ঠে বলে। চুপ থাক তো, জ্বালাস না। মিলা অবাক কণ্ঠে বলে, তোর শেষওয়ালাকে ভালোবাসিস না মায়েরা? মায়েরা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলা বিরক্ত হয়ে মায়েরাকে আবারও ধাক্কা দেয়। মায়েরা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলা মায়েরাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে। অতঃপর বলে, তোরা তো দুজন দুজনকেই ভালোবাসিস তাই না? তাহলে তোদের মাঝে এমন দূরত্ব কেন রে? এই মায়েরা, মায়েরা। মায়েরা হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশওয়ালাকে ভালোবাসি আমি। আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকে ভালোবাসি। কিন্তু সে আমাকে ভালোবাসে না মিলা। সে আমাকে বিয়ের পরে মানতে চায়নি। থাপ্পড় মারতো নিয়ম করে, সহ্য করতে পারতো না আমায়। একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ দেখায়? 2 দিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? কথাটা বলে মায়েরা দুহাতে বোরখার হাত কনুই পর্যন্ত গুটিয়ে দুহাত দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, এই যে এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এইসব দরদ আর থাকবে না। টাকা আছে তাই উড়ায়। এইসবকে ভালোবাসা বলে মিলা? যদি এইসব ভালোবাসা হয় তবে 2 দিনের মোহ কোনটা বলবি? কথাগুলো বলতে বলতে মায়েরার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাখাড়া হয়ে মায়েরার দিকে তাকিয়ে রইল। মায়েরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো, সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো, তবে মায়েরা উঠলো না। না তো উঠলো মিলা। মায়েরা মাথা নিচু, মিলার দৃষ্টি মায়েরার পানে। মেয়েটা চোখে মুখে অসহায়ত্ব। মায়েরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা? কারণ শুনবি? তার গায়ের রং শ্যামলা ছিল তাই। আমার আসল বাবা তাকে মানতো না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল। সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায় রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার যে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি সে। অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মায়েরা বিদ্রুপের হাসি হাসে মিলার দিকে ভেজা চোখে তাকায়। অতঃপর বলে, কি বুঝলি মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মা স্পর্শটাই পাইনি। কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামী লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ওহ, সেই বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমায় ডাস্টবিনে ফেলে আসতো। মায়েরা চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো। ভাগ্য করে আমার সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছে জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধ হয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সে আগের ভুল করেনি, একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো।
আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে 2 দিন নেই, তাই তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের অবস্থাটা কি হতো? মায়েরা কথাটা বলে আকাশ পানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়েরার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘবালা, তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, সত্যি যদি এমনটা হতো। দৃষ্টিজোড়া অসহায়, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়। মায়েরা চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের উপর। এরপর আবারও বলে, আমার সৎ মা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে, সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎ মায়ের আমার বাবার চেয়ে অনেক বেশি ভালো স্বামী প্রাপ্য, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো। মায়েরা চোখ জোড়া বারবার ঝাপসা হয়, দুহাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরো একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা, আসল মা নয়, খুব ভয় লাগতো তাকে আমার। কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভাঙাতো। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো আর তাদের কেউ না। মায়েরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও দুহাতে ঝাপসা চোখ জোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ, এদের থেকে বই আনতাম আমি, তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপর একদিন শিশওয়ালাকে পেলাম, কিভাবে যেন ভালোবাসলাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরে পেলাম। কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে ওই সাদা চামড়া পুড়িয়ে ফেলি আমি। এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসবে, ওইটুকুই খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায়। মায়েরা জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশওয়ালা আমায় না দেখে কেন ভালোবাসলো না মিলা? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে দু হাতের মাঝে মুখ লুকায়, চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবেই বিড়বিড় করে, আমায় ভালোবাসার মতো কেউই নেই। গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই। শিশুওয়ালা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরলো, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায়। মায়েরা, তোর স্বামী তো তোকে যত্ন করে, তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মায়েরা কিছু বলল না। মিলা বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছে পূরণ কর। নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে? অমন হলে তখন তোর শিশওয়ালা হারিয়ে যাবে। মায়েরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে? মিলা হেসে বলে, তোর শিশওয়ালা অন্য কারোর হয়ে যাবে। মায়েরা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয়, ওরা নোংরা হয়, ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না, সেটা শিশুওয়ালা হলেও। মিলা মিটিমিটি হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলি? মায়েরা বিব্রত বোধ করে কোনো রকমে উত্তর করে, জানি না। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস। তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মায়েরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথাও থাকে জানিস না? তাদের তো বাবা মা থাকে, তবুও সেই মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তোর পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোরই কি হবে বল? মায়েরা স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলা বিরক্ত হয় মায়েরার নীরবতায়। এ পর্যায়ে রেগে বলে, তুই সবসময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তায় বের করে দিবে তখন এইসব ভালোবাসা জানলা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে। তখন রাস্তার ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙুল চুষে খা। তারপরও সে আরেকজনকে
আর বলতে পারে না। মায়রা রেগে মিলার গালে একটা থাপ্পড় মেরে দেয়। মিলা অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রার চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মায়রাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়। মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মায়রাকে ঝাঁকিয়ে বলে, সরি মায়রা। মায়রার ধ্যান ভাঙলো বোধহয়, ভাঙা গলায় বলে, ওনাকে টানছিস কেন বারবার? মিলা ছোট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আর এক ফুলের মধু সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মায়রা ঢোক গিলল, অস্ফুটে বলে, ওহ। কথাটা বলে আনমনা হয়। চোখ থেকে আরো কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়ালো। বেশ কিছুক্ষণ পর মায়রা মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে মিলার দিকে চেয়ে হেসে ফেলল। মিলার যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলল, আমি সরি, মনে রাখিস না আমারটা। চাইলে 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমায়। এরপর কোলের উপর রাখা বইটা নিয়ে উঠে দাঁড়ালো। মায়রাকে উঠতে দেখে মিলাও উঠে দাঁড়ালো। মায়রা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাবো। মিলা অবাক হলো না। মায়রা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝেছে মায়রা খুব কষ্ট পেয়েছে। মায়রা উল্টো ঘুরে দুপা এগিয়ে মিলা বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মায়রা? আমি তোর ভালোর জন্য বলতে চাইছিলাম, সরি। মায়রার পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন খারাপ করবো কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল, তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মেশিন রূপী মানুষ থাকে। এই যে দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে আমার বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনের জন্য প্রস্তুত নই, তবু আমার ইচ্ছে কি আসে যায়। সংসার বাঁচাতে তো হবে, আমাদের চাওয়া পাওয়া সব ছুঁড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে, এটাই। ছোটবেলায় লুডো খেলতাম, আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম, আর এখন জীবনের এত জটিল জটিল খেলা দেখে হাসি। আর একটু এগিয়ে গিয়ে থেমে যায় মায়রা। পিছু পিছু মিলা আসছে। মায়রা উল্টো ঘুরে মিলার দিকে তাকায়। মিলা অপরাধী চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা মিলার অবস্থা থেকে পেট চেপে হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে বলে, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এসব কাজে লাগবে। তখনকার জন্য মন খারাপের ডোজ কমিয়ে রাখ, ক্লাসে যা। মিলা মায়রার হাত ধরে বলে, সরি মায়রা, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি। মায়রা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে? একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ায় আফসোস করি না যে আমার মাকে ভালোবাসিনি, অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে। সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো। আমার বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যাওয়াতেও শান্তি পেয়েছি আমি। বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসতো, আবার অত্যাচার সহ্য করতে হতো। আমার অমানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলাই অনেক ভালো। মায়ের জন্য শান্তির জায়গা সেটা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাসটাও যদি বন্ধ হয়ে যেত। গর্ভধারিণী মায়ের বুকের উপর আমার একটুখানি জায়গা কেন এলো না? কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেললো মায়রা। ডান হাতে ঝাপসা, চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকালো। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা, দাঁড়া আমার জন্য, আমিও যাবো ওয়াশরুমে। কথাটা বলে দৌড় লাগায়। পিছু ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলা অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মায়রা হেসে খেলেই শেষ করে। মিলাকে চুপ দেখে ওকে খোঁচায়। মিলা হাসেনি। মায়রা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মায়রা। পাশেই মিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মায়রা বিরক্ত হয় মিলাকে দেখে। মিলাকে ধাক্কা দিয়ে বলে, এ তোর কয় নাম্বার স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস, বেদ্যপ মহিলা? মিলা কিছু বলল না। মায়রা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলার দিকে ছুঁড়ে দেয়। সেই সময় এদিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মিলা মুখ সরিয়ে নেয়, পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে। মায়রা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মিলার হাত ধরতে ভোলেনি। ওদিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না। অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল। মায়রা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায়। মিলা রেগে বলে, এই গরমে এত দৌড়াচ্ছিস কেন? ভাল লাগে না। মায়রা আশেপাশে সেই ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিলার দিকে চেয়ে বলে, তোর দোষ, তুই যখন দেখলি আমি পানি মারছি, তুই মুখটা আমার হাতের দিকে এগিয়ে দিবি না? তা না করে সরিয়ে নিয়েছিস, এই জন্যই তো কেলেঙ্কারিটা ঘটলো। মিলা অবাক হয়ে তাকালো। কি লজিকের? কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খারাপ হলো তার। মলিন গলায় বলল, তুই মিথ্যে মিথ্যে হাসিস মায়রা, এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না। মায়রা মৃদু হেসে বলল,
বেশি ভাবছিস। মিথ্যে হাসবো কেন? হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। মিলা আবারও বলে। তোর রাগ হয় না মায়েরা? তোর শিশুবেলা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে? মায়েরা মিলার দিকে চেয়ে থাকে। সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখ জোড়া বারবার পলক ঝাপটে বলে। রাগ হবে কেন মিলা? ভালোবাসা কি বলে কয়ে হয়? ভালোবাসলেও যেমন কারো দোষ থাকে না, তেমনি ভালোবাসতে না পারলেও তার কোনো দোষ থাকে না। এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ, ওনার মন অনেক ভালো। শুধু আমাকে মারার সময় একটু মায়া কাজ করতো না। লাস্ট কথাটার কেমন অসহায়ত্ব ফুটে উঠল। আবারও বলে। আমি ভাবতাম শিশওয়ালা আমায় পছন্দ করতো, আমার জন্যই হয়তো শীষ বাজাতো, আমাকে শোনানো যেত। কিন্তু এটার একটুও মেলেনি। উনি আমাকে চিনতেনই না। মিলা অবাক হয়ে বলে। সত্যিই চিন্তা না? কিভাবে বুঝলি? মায়েরা মৃদু হেসে বলে। যে রাতগুলোয় মাঝে মাঝে ওনার শীষ শুনতে পেতাম, আমি তখন ভাবতাম অনেকেই থাকে না লুকোনো প্রেমিক, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে। আমি ভাবতাম সে আমাকে ওইভাবেই ভালোবাসে, তাই আমার সামনে আসে না। সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম। আমি তাকে দেখতে চাইছিলাম, আর একটু হলেই তাকে দেখতে পেতাম আমি। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম আমি কাঁচামাটিতে। পড়ে গিয়ে অনেকটা শব্দ করে ডেকেছিলাম, শিশওয়ালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল। ডিসগাস্টিং। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি পড়ে গিয়েছি, অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল। তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে রাখছিল। বেশি আবেগ ছিল তখন। ভেবেছিলাম আমার পড়ে যাওয়া সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সে কয়েকটা দিন আগে বুঝলাম আমি। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়েরা মিলার দিকে তাকালে দেখলো মেয়েটা কৌতূহলী চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা মলিন হেসে বলে। কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই শিশুওয়ালা তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন। এটা তখন বুঝিনি আমি, উল্টো খুশি হয়েছি এটা ভেবে যে এটাই আমার শিশুওয়ালা। পরে অনেক ভেবে চিনতে বুঝলাম সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল। কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম, তাই আমায় একটু সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম। বিয়ের পর পরিচিত হয়েছি, তারপর তো জানিসই। কথাগুলো বলে মায়েরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে। একটা জিনিস দেখবি? মিলা প্রশ্নাত্মক চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা মিলাকে টেনে এক সাইড দিকে নিয়ে যায়। এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে। এরপর ডান পায়ের প্লাজোর হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙ্গুল দিয়ে দেখায়। মিলা অবাক হয়ে তাকায়। খুবই গভীর ক্ষত, শুকনো তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে। মায়েরা প্লাজো ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। এরপর হেসে বলে। হোঁচট খেয়ে পড়লাম, তার একটু পরে শিশুওয়ালা বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশপাশ অনেক অন্ধকার ছিল। ঝোঁকের বসে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে হঠাৎ করে ঠাস করে পড়ে যায় আবার। কি যে অসহায় লাগছিল, আমার সাথে আবার ভয়। 5 মিনিটের পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে। ভয় লেগেছিল খুব। একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজে থেকেই দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি। তখন মা অনেক বকেছিল আমায়, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আর ঔষধ এনে দিয়েছিল। ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিন কোর্সের জায়গায় একদিন ঔষধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম লাবিবের বাবা মাকে অনেক বকছে আমায় ঔষধ কিনে দেওয়ার জন্য। সে রাতে এত খারাপ লেগেছিল মিলা, বিশ্বাস করবি না। আমি ঘুমোতে পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সেই রাতে। আসলে আমার এজমার প্রবলেম ছিল না জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ এত খারাপ অবস্থা হয়, বুঝি না কারণের। সে যাক, পরের দিন আমি সেই ডক্টর চাচার দোকানে গিয়ে ওষুধগুলো ফেরত দিয়ে টাকা এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এসব ঝামেলা হবে, এই জন্যই আমি মাকে বলিনি। এরকম করার কারণে মা আমার গায়ে সেদিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল। আমি হেসেছিলাম। আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয়। পরে মা আবার ঔষধ এনে আমায় জোর করে খাইয়ে খাইয়ে কোর্স কমপ্লিট করিয়েছিল। মিলা ভেজা চোখে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ঝাপসা চোখ জোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে। আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আর শিশুওয়ালা আমায় দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল, একবারও আমার দিকে তাকায়নি। কথাটা বলে থামে মায়েরা।
কান্নারা শব্দ করে বেরিয়ে আসতে চায়। মায়েরা চোখ বুজে বেশ কসরত করে কান্না গিলে নিজেকে সামলায়, তবুও চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ করে সাদা হিজাবের উপর পড়ল। যে অশ্রুতে কত শত অভিমান অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে, শুধু দেখার কেউ নেই। মায়েরা মাথা নিচু করে আবারও বলে, বিয়ের পরের দেয়া সেই থাপ্পড়গুলো তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম এটাই সেই শীষওয়ালা, যেমন খুশি হয়েছিলাম, ডানা ছাড়াই উঠতে ইচ্ছে করতো আমার সেই খুশিতে, তেমনি দম বন্ধ লাগতো আবার। আসলে আমি আগে ভাবতাম শিশুওয়ালা আমাকেও মনে মনে ভাবতো, একটু হলেও হয়তো পছন্দ করতো। আর এদিকে শিশুওয়ালাই আমায় নিয়ম করে থাপ্পড় মারতো, আমার সহ্য করতে পারতো না। কথাগুলো বলার সময় মায়েরা ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল। ডান হাতে চোখ মুখ মুছে নেয়, মৃদু হেসে বলে, এসব বাদ দিয়ে অনেক ফালতু বকে ফেলেছি, চল তো ওয়াশরুমে যাই। কথাটা বলে মিলার হাত ধরে বলে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে গিয়ে মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে নেয়। চোখ মুখ কিছুটা লাল, বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগলো। মিলার হাত ধরে আবারও মাঠে এসে দাঁড়ায় মায়েরা। এরপর হেসে বলে, আজ আসছি, বাই। মিলা কিছুই বলল না। মায়েরা মিলা কেমন পেঁচা মুখ করে থাকতে দেখতে দু হাতে দুগাল দুদিকে টেনে বিরক্ত হয়ে বলে, হাসতে পারিস না? এমন পেঁচা মুখ মানুষদের দেখলে না আমার মেজাজ খারাপ লাগে। মিলা তবুও হাসলো না। মায়েরা মিলা যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে আরো 2টো চুমু খেয়ে বলে, নে এবার হাস ময়না, একটা থাপ্পড়ের বদলে 3টা চুমু খেয়েছি, হয়েছে? মিলাকে এইভাবে চেয়ে থাকতে দেখে আরো 2টো চুমু খেয়ে বলে, এবার না হাসলে তোর খবর আছে। একটা থাপ্পড় মেরে 5 গুণ ফিরিয়ে দিয়েছি। জীবনে জামাইকে চুমু খাইনি একটাও, তোকে খেলাম। মাইনসে আমাদের লেসবিয়ান পদবি দেওয়ার আগে হাস, বেদ্যপ ছেমরি। এ পর্যায়ে মিলা না চাইতেও হেসে ফেললো। মায়েরাও হাসলো। বিশ্বজয়ের হাসি হেসে মিলাকে বাই বলে মেন গেটের দিকে এগিয়ে যায়। প্রায় সবাই বেরিয়ে গেছে, মাঠ একদম ফাঁকা বলা যায়। মায়েরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলাকে টাটা বলে। মিলা মলিন মুখে তাকিয়ে রইল মায়েরার পানে, চোখের কোণে যেন পানি জমলো। মিলা একদিন মায়েরার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মায়েরাকেও জিজ্ঞাসা করছিল মায়েরার নামের অর্থ কি। মায়েরা উত্তর দিয়েছিল, অসাধারণ। মিলা অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে ভাবল, মায়েরা নামেই শুধু অসাধারণ নয়, বরং মায়েরা তার নামের অর্থে সে বৈশিষ্ট্যটাকে কি নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে। এই যে বাস্তবেও মায়েরা অসাধারণ একটা মেয়ে, যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে, শুধুই হেসে যায়, অন্যকে হাসাতে মেতে থাকে, যেন তার কাঁধে দায়িত্বকেও গুছিয়ে দিয়েছে। মিলা বোধহয় মায়েরার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না। সে যে জেনে গেল মায়েরার হাসিতেই শত শত দুঃখ ঝরে পড়ে, শুধু মানুষ তা দেখতে পায় না, কারণ মায়েরা খুব যত্নে তা লুকিয়ে রাখে। মায়েরা গেটের দিকে তাকালে দেখলো ইরফান আসছে, তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মায়েরা পায়ের গতি বাড়ায়, ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটে ওঠে। যার প্রতি এত এত অভিযোগ তাকে দেখে মনের কোণে সুখ উকি দেয়। কি অদ্ভুত! মায়েরা ইরফানের দিকে চেয়ে মুখে হেসে লেপ্টে মৃদুস্বরে গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। মায়েরা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে ইরফান মায়েরার দিকে তাকায়। মায়েরা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরফান ডান হাত মায়েরার মুখে দিয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করে, এত ঘামলে কিভাবে? মায়েরা ইরফানের কথায় মুখ টিপে হাসে। মুখে এত পানিকে এই লোক ঘাম বলছে। অতঃপর স্বাভাবিক হয়ে বলে, এটা পানি, ঘাম। মায়েরার কথা থেমে যায়। তখন যে ম্যাডামের মুখে পানি পড়েছিল তাকে দেখেই মায়েরা দ্রুত ইরফানের পিছনে লুকিয়ে পড়ে। ইরফান ভ্রু কুচকে পিছু ফিরে মায়েরার দিকে তাকায়, বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? মায়েরা দেখলো এই ম্যাডাম উল্টো দিকে চলে গিয়েছে। এটা দেখে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইরফানের দিকে চেয়ে মেকি হেসে বলে, কিছু না, টেস্ট করছিলাম আপনি আমাকে খুঁজে পান কিনা। ইরফান বিড়বিড় করে। স্টুপিড। মায়েরার কিছু একটা মনে পড়তে ইরফানের দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফানের স্টুপিড কথাটা শুনেই মূলত তার মনে পড়ল কথাটা গতকাল বাড়ি থেকে আসার আগে লাবিব তাকে বলেছিল, আপুই আপুই খুবই টুলাবাই টুপিড বয়। মায়েরা অনেক ভেবেচিন্তে বের করেছে স্টুপিড কে লাবিব টুপিড বলেছে, আর শিখেছেও এই লোকের থেকে। ইরফান মায়েরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? এই পাগলদের মতো হাঁটছো কেন, ইডিয়েট? মায়েরা বিরক্ত চোখে তাকালো ইরফানের দিকে। এখনই এ লোকের জন্য হাসাও যাবে না, অসহ্য লোক একটা। মায়েরা লাবিব আর মায়ের কথা মনে পড়লো, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে আবার কবে গ্রামে নিয়ে যাবেন? ইরফান বিড়বিড় করে। ডিসগাস্টিং, শালার বউ হলে। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি বলেন? ইরফান গলা ঝেড়ে বলে, নাথিং। মায়েরা আবারও জিজ্ঞাসা করে, নিয়ে যাবেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো, এইসব ভুলে যাও। কথাটা বলে মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরার মন খারাপ হলো। ভুলে যাবে কি করে? পরিবার আবার ভোলা যায় নাকি? ঘাড় বাকি একবার ইরফানের দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়, ছোট্ট একটা চাপা শ্বাস ফেলে। রাত তখন 12টার কাছাকাছি। মায়েরা মন খারাপ করে বেডের উপর বসে আছে। তার মনে এক রাতে স্মৃতি ভেসে ওঠে। মায়েরা যেদিন প্রথম একটা গানের সাথে সাথে শিশের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল,
আজও সে প্রথম দিনের গানের সুরে শীষ শুনতে পেয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে বারবার ডাকে শীষওয়ালা বলে। এই তো এখনো শুনতে পাচ্ছে শীষ। মায়ের আবারও কিছুটা শব্দ করে ডেকে ওঠে। শীষওয়ালা। তখনই থেমে যায় শীষ। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতে আড়াল থেকে একটি অবয়ব বেরিয়ে আসে। মায়রা থেকে অনেকটা দূরত্ব। অন্ধকারের মাঝে মায়রা তেমন দেখতে না পেলেও বুঝলো কোনো এক যুবক। মায়রা পিছন থেকে একটুও বুঝলো না লোকটাকে। হঠাৎই লোকটা শীষ বাজানো স্টার্ট করে। মায়রা স্তম্ভিত হয়, হাত পা শিরশির করে। লোকটা বাইকে উঠে পড়ে। মায়রা অস্ফুট স্বরে আওড়ায়, শীষওয়ালা। লোকটা এখনো শীষ বাজায়। বাইকের সামনে দু হাত রাখে। মায়রা একবার শব্দ করে ডেকে উঠে। শীষওয়ালা। লোকটার সাথে সাথে গম্ভীর গলায় বলে ওঠে। ইয়া। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটার প্রস্থানের পানে। লোকটা তার ডাকে সাড়া দিয়েছে। মায়রার পুরো শরীর বিদ্যুৎ শক খাওয়ার মতো কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড পর্যন্ত দূর থেকে সেই শীষের মৃদু আওয়াজ ভেসে আসলো। এক পর্যায়ে একেবারে মিলিয়ে গেল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লোকটা তাকে না চিনলে সেদিন তার ডাকে এভাবে সাড়া দিয়েছিল কেন? মায়রার মনের কোণে আরো কিছু স্মৃতি ধরা দেয়। তাদের বাড়ির সামনে অনেক বড় উঠান। সেখানে একটা চৌকি পাতা থাকে সব সময়। যে কেউ সেখানে এসে বিশ্রাম নেয়। মায়রা এক রাতে লম্বা গড়নের এক যুবককে সেই চৌকির উপর শুয়ে শুয়ে শীষ বাজাতে দেখেছিল। মায়রা মুখ দেখতে পায়নি তার। সে বাইরে বেরিয়ে আসতে আসতে সেই চৌকি জায়গাটা ফাঁকা হয়ে যায়। শীষ ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর মায়রা অনেকদিন পর মাঝে মাঝে সে শীষ শুনতে পেত। তারপর একদিন সে হোঁচট খেয়ে পড়লো আর তার শীষওয়ালা শীষ বাজানো থামিয়ে বিরক্তির সুরে ডিসগাস্টিং বলে তাকে ফেলে চলে গেল। মায়রা ভাবতো শীষওয়ালাও তাকে পছন্দ করতো, নয়তো তার ডাকে সাড়া দিল কেন? তাদের চৌকিতে এসে শুয়ে শুয়ে শীষ বাজিয়েছিল কেন? কিন্তু তার বিয়ে ঠিক হলো, শীষওয়ালা আসলো না। মায়রার মন ভাঙলো, কষ্ট হলো। তার অমতে তার বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পর থেকে ইরফানের হাতে থাপ্পড় খেয়ে খেয়ে মেয়েটার মন বিতৃষ্ণায় ভরে উঠেছিল। শীষওয়ালাকে আরো বেশি মনে পড়তো। মায়রার মনে হতো শীষওয়ালার কি বিপদ হয়েছে, তাই তার কোনো খোঁজ নিল না। কিশোরী মন তার শীষওয়ালাকে ভুলতে পারে না। তবুও সে নিজেকে বোঝালো ইরফান যেমনই হোক তাকে এই সংসার করতে হবে। তার আদর্শ স্বামীকে রেখে অন্য কাউকে নিয়ে না ভাবা। মায়রা শীষওয়ালাকে আর মনে করবে না ভাবলো। মনে পড়লেও এড়িয়ে যাবে, সময় বহমান। ধীরে ধীরে ইরফান তার সাথে নর্মাল হতে লাগলো। তখন মায়রার মনে হতো ইরফান কি তার বাবার মতোই? সে ফর্সা বলে হঠাৎ থাপ্পড়ের বদলে এত কেয়ার করে। হা, কেয়ার! ইরফানের প্রতিটা কাজ মায়রার মাথার উপর দিয়ে গিয়েও আবার ঘুমে মায়রার মাথার ভিতর গেঁথে যেত। ইরফানের তাকে নিয়ে প্রতিটা অভিব্যক্তি, এই যেমন কখনো তার ঠোঁট, কখনো তার গলার নিচের তিল, কখনো তার পিঠের তিল, কখনো তাকে খেতে চাওয়া। এসব শুনে মায়রা যেমন অবুঝের মতো চেয়ে থাকতো, তেমনি বুঝদারের মতো কষ্ট পেত। তার শরীরের প্রতি ইরফানের কেন এত ঝোঁক? ইরফান কখনো তার হার্ট নিয়ে কিছু বলতে তো পারে। আগে মন দিয়ে ভালোবেসে তারপর শরীরের প্রতি ঝুঁকলে কি খুব ক্ষতি? তবে ইরফানের বাকি কাজগুলো, এই যেমন সে কিছু একটা চাইলেই আরও কয়েকটা এনে দেওয়া, এসবকে মায়রা কি নাম দিবে ভাবতো। কিন্তু তার বাবার করা কাজকর্ম আর ইরফানের হুটহাট কাছে টেনে নেওয়ার ব্যাপার, এই দুটো পাশাপাশি রাখলে তার ভীষণ কষ্ট হতো। সে আর কিছু ভাবতেই পারতো না। ধীরে ধীরে ইরফানের যত্নে মায়রার মনে একটু ভালো লাগার আবির্ভাব হলো। ইরফান যেদিন তাকে মেলায় নিয়ে গেল, সে নৌকায় উঠালো। মায়রা সেদিন ভেবেই নিয়েছিল সেও আর 5 জনের মতো স্বামীর সাথে জীবন কাটিয়ে দিবে। শীষওয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে। ইরফান ভালোবাসলে বাসবে, না হয় এই শরীরের প্রতি ঝুঁকেই থাকলো। মায়রার আর ভালো লাগে না জীবন নিয়ে এত ভাবতে। যা হওয়ার হবে। 13 বছর বয়সে যার সামনে থেকে ভাতের থালা উল্টে ফেলে দেওয়া হয়, যার মা তাকে পেটে নিয়ে লাথি খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে, যে কালো হলেই তার বাবা তাকে ডাস্টবিনে ফেলে দিত, তার জীবনে এক শীষওয়ালা এসেছিল। এত কষ্টের মাঝেও মায়রা হাজারটা মিথ্যা হাসির আড়ালে শীষওয়ালার জন্য সত্য হাসত। সে মানুষটাও হারিয়ে গেল। তারপর তার বিয়ে হলো, আর বিয়ের পর সে মিথ্যে হাসির আয়োজন করতো বলে তার স্বামী তাকে নিয়ম করে যত্ন করে মারত। আবার সে জানলো তার শীষওয়ালাই তার স্বামী, যে তাকে ভালোবাসে না বোধ হয়। মায়েরা সংগ্রাম করে বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না। এত কিছুর মাঝে তার মরে যাওয়ার অপশনটাই ভালো লাগে। তার না দেখা মায়ের পাশে ঘুমাতে ইচ্ছা করে। ভাবলো যতদিন বাঁচবে শীষওয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে। যে মেলায় গিয়ে ইরফানকে নিয়ে ভাবার সিদ্ধান্ত নিল, সেই মেলায় বসে তার সামনে আসলো ইরফানই তার শীষওয়ালা। মায়েরা স্তব্ধ হয়। আবারও তার সবকিছু এলোমেলো হয়। আবারও সে শীষওয়ালাকে ভাবতে বসে যায়। তার শীষওয়ালা তাকে মানত না কেন? তাকে থাপ্পড় মারতো কেন? তবে কি সে তাকে চিনত না? সেই বেশি ভাবতো। আবারও উল্টো প্রশ্ন আসে, তাহলে ইরফান তার ডাকে সাড়া দিয়েছিল কেন? তাদের উঠানে এসে শীষ বাজাতো কেন? মায়রার এলোমেলো লাগে। আর কয়েকদিন আগে তো জানলে সেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরও ইরফান তাকে এভাবে দেখেও বিরক্ত হয়ে চলে গিয়েছিল। মায়রার এখন মনে হয় তার শীষওয়ালা তাকে আসলে চিনত না। মিলা মায়রাকে একটা গল্প শুনিয়েছিল।
এক ক্লাসে এক টেরা ছেলে ছিল। সে চেয়ে থাকতো একদিকে, একটা মেয়ে ভাবতো ছেলেটা তার দিকে চেয়ে থাকে। মেয়েটিও মনে মনে সেই ছেলেকে পছন্দ করত। ছেলেটার দিক থেকে একটু ইঙ্গিত পেয়ে মেয়ে তো আকাশে তারা হাতে পাওয়ার মতো খুশি হয়। ছেলে তার কাছে নিজে থেকে আসে না বলে মেয়েটা নিজেই ছেলেটাকে গিয়ে তার মনের কথা জানালে ছেলেটি বলে সে তো মেয়েটাকে কখনো দেখেইনি, একবারও তাকায়নি। মেয়েটা একদম পারফেক্ট, এক টেরার থেকে ছ্যাকাটেরা হয়ে গেল। মায়েরা কথাটা ভাবতেই হেসে ফেললো, কিন্তু একটু পরেই তার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। এই কাহিনীর মতোই তার জীবনে একটা কাহিনী ঘটে গিয়েছে তার শ্রীশলার সাথে। হয়তো শ্রীশলা তাকে চিনতই না, সে একটু বেশি ভাবতো। না চাইতেও মায়েরার মনে অভিমান জন্মে। তার অভিযোগ ইরফান কেন তার বাড়ির উঠোনে বাড়ির আশেপাশে গিয়ে শীষ বাজাতো, কেন তার ডাকে সাড়া দিয়েছিল, আবার কেনই বা তাকে ফেলে চলে গিয়েছিল। তার খাতা ভর্তি শুধু ইরফানকে নিয়ে অভিমান, অভিযোগে ভর্তি। আবার মাঝে মাঝে মনে হয় না, তার অভিযোগ ভাগ্যকে দেওয়া উচিত। ইরফান তাকে ভালো নাই বাসতে পারে, এর জন্য সে তার প্রতি অভিযোগ কেন রাখবে? কিন্তু তার ডাকে ইরফান সাড়া দেওয়া, একটু হলেও ইতিবাচক ইঙ্গিত দেওয়া, এর জন্যে তো মায়েরা কষ্ট পেয়েছে। তবে ইরফান কেন নির্দোষ হবে? কেন ইরফানকে অভিযোগের খাতা থেকে মুছে ফেলবে মায়েরা? মুছবে না ইরফানকে অভিযোগের খাতা থেকে। কথাগুলো ভাবতে ভাবতে বেডের উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে। কখন যে চোখে ঘুম ধরা দেয় বুঝে পায় না। ঘুম ঘুম চোখ জোড়া বুঝে নেয়, বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মায়েরাও ঘুমিয়ে যায় মুখে ম্লান হাসি আর অশ্রু নিয়ে। ইরফান বাড়ি ফিরে রাত 1টায় মায়েরাকে বেডের উপর এলোমেলোভাবে ঘুমাতে দেখলো। ইরফান এগিয়ে এসে মায়েরার গলার ভাঁজে হাত দিয়ে চেক করে ঘেমেছে কিনা, নাকি শরীর ঠান্ডা হয়ে আছে। মায়েরাকে স্বাভাবিক দেখে সে ওয়াশরুমে যায়, একেবারে সাবান নিয়ে বেরিয়েছে। এরপর উদাম শরীরে মায়েরার পাশে শুয়ে মায়েরাকে তার দিকে টেনে নেয়। মায়েরার শরীর ইরফানের ঠান্ডা বডির স্পর্শে লাগলে মেয়েটা কেমন কেঁপে ওঠে। ইরফান মায়েরার গলা থেকে ওড়না সরিয়ে রাখলো। মায়েরার চোখে মুখে বিরক্তি ভাঁজ পড়ে। ইরফান মায়েরার ঠোঁটে চুমু খায়। মায়েরা বিরক্ত হয়, ঘুমের ঘরে বিড়বিড় করে। শিশুওয়ালা আমায় ভালোবাসে না। ইরফান মায়েরাকে আরেকটু তার দিকে টেনে নিয়ে গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, বাসে বার্ডফ্লাওয়ার। বেশ কিছু সময় পর মাথা তুলে মায়েরার ঘুমন্ত মুখ পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোমার শিশিওয়ালা ভালোবাসা আমার সিংহাসনে আমার বার্ডফ্লাওয়ার রাজত্ব করে। মায়েরা সকাল সকাল উঠে ইরফানের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রেখে দিয়েছে। ইরফান ঘরে নেই, মায়েরা রান্নাঘরে গিয়েছিল, একেবারে বানিয়ে এনেছে। আজ অনেক দিন পর করলা পেয়ে মেয়েটা খুব খুশি। করলা লবণ মরিচের 2টো বাটি সেন্টার টেবিলে রেখে সোফায় বসেছে। মায়েরা লবণ মরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে করলা তৃপ্তি করে খায় মেয়েটা। কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মায়েরাকে দেখে থেমে গেল। মায়েরা খুব মনোযোগ সহকারে করলা খেতে ব্যস্ত। ইরফানের মুখ বিকৃত হয় খানিক। মায়েরা মুখ ভর্তি করলা চিবোতে চিবোতে ইরফানের দিকে তাকে ইরফানের এক্সপ্রেশন দেখে ভ্রু কুচকে তাকায়। টেবিলের উপর আরও 4টা করলা একটা বাটিতে রাখা। দ্রুত সেই বাটি হাতে নিয়ে 2 হাতে ঢেকে নিল। মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? একদম এগুলো ফেলার চিন্তা করবেন না, আমাকে বাবা এনে দিয়েছে এগুলো। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, এসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছো স্টুপিড? মায়েরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে থাকে, মুখ বাঁকিয়ে বলে, এটা অখাদ্য নয়, এটা সবচেয়ে সুস্বাস্থ্য খাবার, বুঝেছেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো, এইসব তুমি খাবে না বলছি, ফেলো বলছি। মায়েরা হাতের বাটিটা পিছনে লুকিয়ে নেয়। ছোট বাটির কোনায় কিছু করলা ব্লেন্ড করে রাখা আছে। মাথা নিচু করে মায়েরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো। তাকে ফেলতে বলে মায়েরা এবার বুঝাবে মজা। অতঃপর বসা থেকে দাঁড়িয়ে যায় সোফার উপর। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়েরা সোফার উপর দাঁড়ানোয় ইরফানের থেকেও বেশ লম্বা দেখায়। ইরফান ভ্রু কুচকে কিছু বলার জন্য হাঁ করতে লাফ দিয়ে দৌড় লাগায়। ইরফান কেসে উঠে মুখ থেকে তরল অংশ ফেলে দেয়। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সমানে কাশছে। তরল হওয়ায় গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে। মায়েরাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফায় বসে। কি জঘন্য এই করলা! এই স্টুপিডকে তো সে পরে দেখে নিবে। মায়েরা ইরফানের এক্সপ্রেশন দেখে চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরফানকে এভাবে কাশতে দেখে মায়েরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেডের উপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায়। ব্যস্ত হাতে চকলেট ছেড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে, এটা খেয়ে নিন, তাহলে আর খারাপ লাগবে না। ইরফান মুখের সামনে হাত নিয়ে আরো কয়েকবার কেশে নিল মায়েরার দিকে তাকে। এরপর মায়েরার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে দেয়। মায়েরার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পুরল। এটা আসলেই প্রয়োজন। যে জঘন্য খাবার মুখে পুড়েছে, এর রেশ না কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত। মুখের চকলেটটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর কিছুটা রেগে বলে, এইসব বাদরামি অফ করবে না তুমি? মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে, সরি। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, দেখুন, আপনি যেমন সিগারেট খান
আমি তেমনি করলা খাই। এই দুটোর মধ্যে অখাদ্য আপনার ফেভারিট সিগারেট। আর আমার করলা শরীরের জন্য খুবই ভালো খাবার, শরীরে পুষ্টি দেয়। আর আপনার সিগারেট তো হাড় পুড়িয়ে দেয়। তাহলে কোনটা অখাদ্য হলো আপনিই বলুন। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে তাকায়। মায়রা একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয়। ইরফান টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মায়রার সামনে ধরে বলে। মাউথ ওয়াশ করো। মায়রার কৌতূহলী চোখে চেয়ে বলে। কেন? ইরফানের গম্ভীর স্বরে সহজ উত্তর। আমি বলছি তাই। মায়রা কথা বাড়ালো না, এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে। ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটা টেবিলের উপর রাখলো। এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি মোছার জন্য হাত উঠাতে নিলে ইরফান টান মেরে মায়রাকে তার কোলে বসায়। কোনো কথা ছাড়াই মায়রার দুহাত পিছনে নিয়ে তার দুহাতের মাঝে বেঁধে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ কিছু সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে রেখেছে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার ভেজা ঠোঁট মুছে দেয়। মায়রার সামনে হেলে পড়া চুলগুলো পেছন দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে। সিগারেট পুরোনোর ব্যাকডেটেড ভার্সন, বাট ইউ। বলতে গিয়েও থেমে গেল। মায়রার দিকে তাকিয়ে মায়রা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখলো জিহবার ভাঁজে। এরপর মায়রাকে কোলে নিয়ে বেডের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে। তুমি হার্ট পুরোনোর আপডেট ভার্সন। এরপর মায়রাকে বেডে বসিয়ে কিছুটা রেগে বলে। আর একবার সোফায় বসতে দেখলে থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো তোমার স্টুপিড কথাকার। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায়। মায়রা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টায়। ভাবলো এটা নিয়ে পরে ভাববে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে। আমার একটা প্রশ্ন আছে। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। আপনি আমাকে সত্যি চিনতেন না? ইরফান তার সামনে মায়রাকে দেখে থেমে যায়। ভ্রু কুচকে বলে। আই এম নট ইন্টারেস্টিং টকিং অ্যাবাউট দিস টপিক। মায়রা বিরক্তি কণ্ঠে বলে। বাংলায় বলতে পারেন না? এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নয়, আন্ডারস্ট্যান্ড? মায়রা কপাল চাপড়ালো। এই লোকের ইংলিশ ওয়ার্ডে এই জন্মে যাবে না। আবারও বলে। আমি গ্রামে যখন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আপনি এগিয়ে আসেননি কেন? ইরফান অবাক হয়ে মায়রার কড়াই প্রশ্নে। মায়রা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে। থাপ্পড় খাবার শখ জেগেছিল? মায়রা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। এটা আবার কেমন উত্তর? অবাক হয়ে বলে। মানে? ইরফান গম্ভীর গলায় বলে। ইটস মিনস ইউ আর এ স্টুপিড গার্ল। ইরফান কথাটা বলে মায়রাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফানের মতো গম্ভীর গলায় অ্যাক্টিং করে। এবার গন্ডারের 1 নাম্বার দাদা। মায়রার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রেগে বলে। হোয়াট? মায়রা থতমত খেয়ে তাকায়। সে আস্তে বলতে চেয়েছিল, জোরে হয়ে গিয়েছে। মায়রা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান কিছু বলল না। ওয়াশরুমে দরজা আটকে দেয়। মায়রাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। মায়রা নোট করার জন্য যে কাগজগুলো কাজে দেয় তার মাঝে থেকে একটা ছোট্ট লাল কাগজ নিয়ে সেখানে লিখলো। সিগারেট হার্ট পুরোনো ব্যাকডেটেড ভার্সন, বাট তুমি হার্ট পুরোনোর আপডেট ভার্সন। লেখাটা লিখে মায়রা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে। বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ। বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধ হয় বুঝলো। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটলো। কখন যে চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মায়রা টের পায় না। হাতের কাগজটি বইয়ের ভাঁজে আলতো হাতে রেখে দেয়। টেবিলের উপরে মাথা রেখে চোখ বুজে নেয়। সেই রাতের কথা মনে পড়ে যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিল। ভীষণ ভয় পাচ্ছিল সে। মায়রা আবারও কান্না পায়। মায়রা বারবার বলছিল সে ছোট। সে নিজেকে কেন ছোট দাবি করেছিল এইটুকু কি ইরফান বোঝেনি? মায়রার খারাপ লাগে। ইরফানের বলা কথাটি অস্পষ্ট শুনেছিল। ইউ আর মাই ফেভারিট ডিশ। মায়রার চোখ থেকে পানি গড়ায়। বিড়বিড় করে। মেয়েরা তো রেপিস্টদের কাছেও ফেভারিট ডিশ হয়। কথাটা বলে মায়রা বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর আবারও বিড়বিড় করে। আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিশওয়ালা। লাস্ট লাইনটা বলতে বলতে চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণ এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। রাত বাজে 11টা। মায়রা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় তার মন বসছে না। বারবার মিলার বলা কথাটা মনে পড়ছে। মায়রা তার নোট করার ছোট্ট কাগজে লেখাটা লিখলো। ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে মধুর সন্ধানে আর এক ফুলের উপর গিয়ে বসে। লেখাটার উপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি কাগজটার উপর গড়িয়ে পড়ে। মায়রা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে। পুরো লেখাটি একদম
কালো কালির নিচে চাপা পড়ে গেলে মায়েরা বসা থেকে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কাবার্ডের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাঝ থেকে ইরফানের দাদির দেওয়া শাড়ি ব্লাউজ সব বের করে। একা একাই শাড়ি গায়ে জড়া। ইরফানের দাদি যেভাবে পরিয়ে দিয়েছিল একদম সেভাবেই পরল, বেশ খোলামেলাভাবে। পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অবয়ব দেখে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, দু হাতে চোখ মুছে নেয়। এরপর শাড়ির সাথে ম্যাচ করে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেয়, আর চোখে কাজল। আর কিছু করলো না, বারবার চোখ ভিজছে। মায়েরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায়। মায়েরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায়। তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে। মায়েরা ইরফানের দিকে তাকালো না, মাথা নিচু করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। ইরফান খুব স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করে, তবে মায়েরাকে দেখে স্তম্ভিত হয়। তার পা থেমে যায়, চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। নিজেকে সামলে মায়েরার দিকে এগিয়ে গিয়ে মায়েরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতে মায়েরার মুখ উঁচু করে ধরে। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে মৃদু স্বরে বলে, আবার এসব পড়েছো কেন? গ্র্যান্ডমাকে নিষেধ করনি কেন? মায়েরা চোখ মেলে ইরফানের দিকে তাকায়। মায়েরার শরীর কাঁপছে, সে জানে না কেন। ইরফান বোধহয় বুঝলো, কিন্তু সে ছাড়লো না মায়েরাকে। দু হাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরার গলায় নাক ঘষে ছোট করে বলে, গ্র্যান্ডমাকে নিষেধ করে দেব, ডোন্ট ওয়ারি। মায়েরা ঢোক গেলে মিনমিন করে বলে, দাদিমা পরিয়ে দেয়নি, আমি নিজেই পড়েছি। ইরফান মায়েরার কথা শুনে অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে নেয়। ইরফান মায়েরাকে আবারও জড়িয়ে ধরে, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা হাঁসফাঁস করে। তার স্বভাব সুলভ বলে উঠে, ছাড়ুন। ইরফান বিরক্ত হলো। একে কি করা উচিত? মায়েরাকে ছেড়ে রেগে বলে, স্টুপিড, নিজেই সব খুলে আসবে, আবার সারণ সারণ করবে। মায়েরা মাথা নিচু করে নেয়। সে তো চাইলই অনেক কিছু। ইরফান মায়েরাকে কোলে তুলে নিয়ে তাতে দাঁত চেপে বলে, ছাড়বো না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা আবারও ভয় পায়। ইরফান মায়েরাকে বেডে শুইয়ে দিয়ে পরনের ব্লেজার খুলে ফেলে। শার্ট খুলতে নিলে মায়েরা ঢোক গিলে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা অসহায় চোখে তাকায়। ইরফান অপর পাশ দিয়ে মায়েরার কাছে আসতে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, মা, আমার পেট ব্যথা, আমি পানি খাবো। ইরফান ততক্ষণে মায়েরার সামনে এসে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথায় ব্যথা? মায়েরা মিনমিন করে বলে। পেটে মাথা ব্যথা। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? মায়েরা জিভে কামড় দেয়। টেনশনে ভুলভাল বলে ফেলেছে। আমতা আমতা করে বলে, পেটে পেটে, আমি ঘুমাই। ইরফান শাড়ির ভাঁজের নিচে পেট বরাবর হাত রাখে। মায়েরা কেঁপে উঠে থেমে থেমে বলে, কি করছেন? ইরফান মায়েরার পেটে মৃদু চাপ দেয়। মৃদু স্বরে বলে, ব্যথা সারিয়ে দেই আগে, দেন ঘুমাবে। মায়েরা দু হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান বা হাতে মায়েরার দু হাত ধরল। এরপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, পেটের কোথায় ব্যথা করছে? মায়েরা বাচ্চাদের মতো করে অসহায় কণ্ঠে বলে, পুরো পেট, সত্যি বলছি, এবার ছাড়ুন। ইরফান মায়েরার পেটে রাখা হাত দুটো পেটে বিচরণ করায়। মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে। ইরফানের এমন আচরণে তার শরীর শিরশির করছে। সে নিজের জালে নিজেই ফাঁসলো। ইরফান ঠোঁট বাঁকালো, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর মায়েরার পেট থেকে হাত সরিয়ে আনে। দু হাতের আজলায় মায়েরার মুখ নিয়ে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুজে নেয়। একটু সময় পেরোতে ইরফান মায়েরাকে ছেড়ে মুখ কুচকে বলে, স্টুপিড, এসব কি লাগাইছো? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। একটু পর চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের ঠোঁটে লিপস্টিক মাখানো। না চাইতেও শব্দ করে হেসে দেয় মায়েরা। ইরফান বিরক্তি চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়েরা মুখ টিপে হাসলো। এটা তো কম দামি একটা লিপস্টিক দিয়েছিল সে, এই জন্য ইরফানের ঠোঁটেও লেগে গিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতেই মায়েরা দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোনায়। দ্রুত শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয়। এরপর বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়ে। অনেক বড় হওয়ার কাজ করে ফেলেছে ভুল করে। এসব তার দ্বারা হবে না। মিলার বাচ্চার উপর রাগ হলো। কালকে কলেজে গিয়ে ওকে আগে লাথি দিবে বেয়াদ্দপ মহিলা। আজ ভার্সিটি বন্ধ, শুদ্ধ ইরফানদের বাসাতেই। তার মা এখানেই আছে, তাই সেও আর তার বাড়ি যায়নি। তার মনে হাজারটা প্রশ্ন। ইরফানের সেই দিনের বলা কথাগুলো মনে পড়ে। মায়েরার কোটিপতি হওয়ার ব্যাপার ইরফান 2 বছর আগেই জানে। এসবের উত্তর নিতে এসে ইরফানের ঘরে এসেছে, কিন্তু ঘরে এসে কিছু একটা মনে পড়তে ইরফানের উদ্দেশ্যে বলে, সৌভিকের অবস্থা ভালো না রে, জানিস? ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করে সাথে গা ছাড়া ভাব নিয়ে বলে। আই নো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, ভাবুক ভঙ্গিতে বলে, প্রায় 5 বছর খানের আগে আমাদের গ্রামের কয়েকটা ছেলের এক চোখ করে তুই কানা করেছিলি, তাই না? ইরফান ভাবলেশীন ভাবে বলে। ইয়া। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি তুই এসব কি করে বেড়াস? সৌভিকের সেম অবস্থা, তবে ওর চোখটা হয়তো বেঁচে যাবে। একটু থেমে বলে, মানুষের অঙ্গহানি করা ভালো কাজ নয় ইরফান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমি ওদেরকে 2 বার ওয়ার্ন করেছিলাম, অবাধ্য হয়েছিল, শাস্তি দিয়েছি, দ্যাটস ইট। এটা ওদের প্রাপ্য। ফালতু নলেজ ডিলিট করে রাইট নলেজে মাথা নেই। শুদ্ধ রেগে বলে, আমি ঠিকই আছি, তুই ভুল। মানুষ হতো বাল। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে।
দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের ছোটোখাটো শাস্তি দিয়েছি, শাস্তি দিয়ে লাইফের সুযোগ দিয়েছি, দেন ওরা আর বাটারফ্লাইকে ডিস্টার্ব করেনি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে। বার্ড ফ্লাওয়ারকে? ইরফান থতমত খেয়ে বলে। নাথিং। শুদ্ধ হিসেব মিলাতে ব্যস্ত হয়। ব্যাপারটা কি হলো? 1 বছর আগের কাজের সাথে বর্তমানের কাজের যোগসূত্র পাচ্ছে মনে হচ্ছে। তীর্থ মায়েরার দিকে যায়, আবার কিসব কাব্যিক নামও বলছে। শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায়। ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপ অফ করে চোখ বুজে নেয়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে, কি রে, কোন জগতে হারালি? আমি এবার একটু একটু বুঝেছি তোর আর মাইরার ক্যালকুলেশন। 1 লাইন বলিস আর 10 লাইন ভাবিস, কি খাপছাড়া কথা। এখন আমার প্রশ্নের উত্তর দে। ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুই মাইরাকে চিনেই বিয়ে করেছিস? ঠিক বললাম তো? শুধু চিনে না, একদম পছন্দের মানুষকে। ওয়াও, হাউ কিউট। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে রেখে ভ্রু কুচকে বলে। নো। শুদ্ধ বেটের উপর 2 পা তুলে ভাঁজ করে বসে, ভ্রু কুচকে বলে, ও হ্যাঁ, কিন্তু যা যা করলি ওর জন্য, এরপরও মাইরাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন? ইরফান গম্ভীর গলায় বলে। টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে বলতে পারে কিনা। শুদ্ধ গালে হাত দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।